রাজনীতিতে প্রতিনিয়ত বদলায় দৃশ্যপট, যুক্ত হয় নতুন নতুন ঘটনা প্রবাহ। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের খোলস থেকে বেরিয়ে কর্মসূচি ঘোষণা, বিএনপির আন্দোলন এবং ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণায় উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। সেই সঙ্গে নির্বাচনের রাজনীতিতে চলছে নানা সমীকরণ। এ বিষয়গুলোই আজ আলোচনায় আনবো। দর্শক, আমি ফারনাজ জয়ী, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছি আড়াইল অ্যাঙ্গেল, চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজ আমরা শিরোনাম নির্ধারণ করেছি রাজনৈতিক দল ও নির্বাচনের চ্যালেঞ্জ। আর এই আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এই পর্যায়ে পরিচিত হই। আছেন হাসান হাফিজ, সম্পাদক দৈনিক কালের কণ্ঠ ও সভাপতি জাতীয় প্রেস ক্লাব। ধন্যবাদ। সেই সঙ্গে আরো আছেন মাসুকুর রহমান মাসুক, সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি। দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব হাসান হাফিজ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। আমরা দেখলাম যে 6 মাস না যেতেই খোলস থেকে বেরিয়ে আওয়ামী লীগ তৎপর হওয়ার এক ধরনের অপচেষ্টা করছে। ইতিমধ্যেই তারা কর্মসূচি ঘোষণা করেছে, যেখানে আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে ঘোষণা এসেছে সরকার কঠোর অবস্থানে যাবে। আজও প্রেস সচিব যেমনটি বলেছে, যারা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করবে তাদেরকে গ্রেপ্তার করা হবে। কিন্তু আমরা তো দেখছি দেশের বিভিন্ন অঞ্চলে আওয়ামী লীগের তৎপরতা। কিভাবে দেখছেন বিষয়গুলো? আমরা সেটা দেখছি, এবং উদ্বেগজনক ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগের আসামিকে ছিনতাইও করে নিয়ে যাচ্ছে। পুলিশের গাড়ি থেকে ছিনতাইয়ের মতো ঘটনাও ঘটছে। উদ্বেগজনক। ষড়যন্ত্র এখনো ক্রিয়াশীল আছে, ফ্যাসিস্টদের দোসররা সক্রিয় আছে। দেশের মধ্যে ষড়যন্ত্র হচ্ছে, আঞ্চলিকভাবে হচ্ছে, আন্তর্জাতিকভাবে হচ্ছে। আমাদের এই ছাত্র জনতার যে সর্বপ্লাবী অভ্যুত্থান, এটাকে ব্যর্থ করে দেওয়ার জন্য নানান ধরনের কুটচাল হচ্ছে, চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। এটা আমাদের সবার দায়িত্ব, এটাকে রুখে দেওয়া এবং সচেতন থাকা, সংযমের পরিচয় দেওয়া এবং দেশপ্রেমের পরিচয় দেওয়া, বিজয়টাকে সংহত করা। সামনে কিন্তু বড় চ্যালেঞ্জ। 36 জুলাই কিন্তু শেষ নয়, সামনে আরও অনেক পথ আমাদের যেতে হবে। সেই পথ কিন্তু দুর্গম, কুসুমাস্তীর্ণ নয় মোটেও। তো সেই ব্যাপারে এই চ্যালেঞ্জটা প্রধানত রাজনৈতিক দলগুলিকে নিতে হবে। আমরা চাই যে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, সবার ভোটাধিকার নিশ্চিত করার মাধ্যমে যে নির্বাচনটা হবে, তার মধ্যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তারাই দেশটা চালাবে। কারণ স্থিতিশীলতার জন্য, বিনিয়োগের জন্য, একটা স্বনির্ভরতার জন্য, এগিয়ে যাওয়ার জন্য একটা রাজনৈতিক সরকার অতি অবশ্যই প্রয়োজন। সত্যিকারের অর্থে প্রকৃত গণতান্ত্রিক একটা সরকার, যেটার আমরা অনুপস্থিতি লক্ষ্য করেছি 15 বছর 16 বছর ধরে। স্বৈরাচার যে জগদ্দল পাথরের মতো আমাদের উপর চেপে বসেছিল এবং দেশকে সর্বশান্ত করে দিয়ে গেছে তারা। হত্যা, গুম, লুট, সম্পদ পাচার, স্বজনপ্রীতি, দখলবাজি, চাঁদাবাজি, ধর্ষণের সেঞ্চুরি, আপনার এগুলি এত বিভৎস কাহিনী যেগুলি বলতেও লজ্জা লাগে। এবং এটা একটা বিশ্ব দরবারে আমাদের কলঙ্কিত একটা ইমেজ উপহার দিয়েছে। সেটাকে অপনোদন করার জন্য কিন্তু অনেক লড়াই আমাদের করতে হবে, অনেক ধৈর্যের পরিচয় দিতে হবে এবং এই বিজয়টাকে সংহত করতে হবে। ফলে আপনি যে নির্বাচনের কথা বললেন, নির্বাচনটা যত তাড়াতাড়ি হবে ততই মঙ্গল। এবং একটা নির্বাচনেই যে আমরা একদম ভেস্তে চলে যাব এরকম প্রত্যাশা করাটাও ঠিক না। একটা প্রক্রিয়া যেন সুস্থ এবং সুষ্ঠু একটা প্রক্রিয়া থাকে এবং পরমত সহিষ্ণুতার রাজনীতিটা যেন প্রতিষ্ঠিত হয়। সত্যিকারের দেশপ্রেমমূলক একটা সরকার গঠিত হবে। আমরা চাই সেরকম একটা পরিস্থিতি। সেটার জন্য কিন্তু আরও অনেক পথ আমাদের পাড়ি দিতে হবে, অনেক ষড়যন্ত্র আমাদের মোকাবেলা করতে হবে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। জনাব মাসুকুর রহমান, যারা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করবে তাদেরকে গ্রেপ্তার করা হবে, এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমরা যেমনটি দেখেছি যে টুঙ্গিপাড়ায় লিফলেট বিতরণকালে পুলিশ বাধা দেয়, পুলিশের সাথে সংঘর্ষ বাধে এবং গাড়ি ভাঙচুরের মতো ঘটনাও ঘটে। আমরা যদি 10 নভেম্বরের প্রসঙ্গ টেনে বলি, আমরা দেখেছিলাম যে আওয়ামী লীগ মাঠে নামতে পারেনি, কারণ রাজনৈতিক দলগুলো তৎপর ছিল। এবার রাজনৈতিক দলগুলো কি অনেকটা নিষ্ক্রিয়? ধন্যবাদ আপনাকে, সম্মানিত আলোচককে। দেখুন, আওয়ামী লীগ এদেশের প্রাচীন দল। বাস্তবতা আপনাকে স্বীকার করতে হবে। দীর্ঘ বছর এদেশের আন্দোলন সংগ্রাম বলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় বলেন, একাধিকবার এরা ছিল। সর্বশেষ 9 থেকে 24 ফ্যাসিস্ট ক্ষমতায় থাকা অবস্থায় অত্যাচার, নির্যাতন করেছে। বিভিন্নভাবে ব্যাংক দুর্নীতির মাধ্যমে টপতে শেখ পরিবার থেকে একটা ওয়ার্ডের নেতা পর্যন্ত অনেক বিত্ত বৈভবের মালিক হয়েছেন। আঙ্গুল ফুলে কলা গাছ না, আঙ্গুল ফুলে এরা বড় গাছ হয়েছে। এদের শিকড় অনেক মাটির নিচে। এবং একটু অভ্যুত্থানে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে, এটা যারা ভাবে তারা বোকার রাজ্যে আছে।
আমরা 17.5 বছর এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের বহুত লোক নিহত হয়েছে, গুম হয়েছে, জেল জুলুমের শিকার হয়েছে। আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে 2 বছর কারাগারের নির্জন রুমে রাখা হয়েছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। এরপরও কিন্তু বিএনপিকে ভাগ করা যায়নি, বিএনপিকে ধ্বংস করা যায়নি। আগে আপনাকে আসতে হবে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ করেছেন কিনা, আওয়ামী লীগের দলকে নিষিদ্ধ করেছেন কিনা, কার্যক্রম করতে পারবে কিনা, সেই বিষয়ে সরকারের সুস্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে। প্রথমত আওয়ামী লীগের ফ্যাসিস্ট যারা অন্যায় অত্যাচার করেছে তাদেরই বিচার হোক। আজকে আমি এই 5ই আগস্টের দীর্ঘ 17 বছরের একজন সাধারণ যোদ্ধা হিসাবে, আমি সম্মুখে লাইনে যোদ্ধা ছিলাম বলবো না, যে জুলুম অত্যাচার নির্যাতন পুলিশের ভয়ে এ বাড়ি ও বাড়ি, এ বাসা সে বাসা পালিয়ে বেরিয়েছি, সেইখান থেকে আমি বলবো সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। তা না হলে আওয়ামী লীগের মতো পুরনো তাদের কাছে প্রচুর অর্থ রয়েছে। আমি একটা উদাহরণ দিয়েছিলাম, সেটা আজকে এখানে বলবো না। সেখানে ধরেন কোনো একটি জেলায় এদের কাছে প্রচুর অর্থ রয়েছে, এরা বড় একটা অ্যামাউন্ট এসপি সাহেব পাঠিয়ে দিল, ওসির কাছে পাঠিয়ে দিল, ডিসির কাছে পাঠিয়ে দিল। বিএনপি এবং আন্দোলনরত দলের লোকের মামলা মকদ্দমা অর্থ নাই, পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করবে। কি করবেন আপনি সেখানে? এটা ভাববার বিষয়। আপনি নিশ্চিহ্ন হয়ে গেছে 5 তারিখের পরে, মোটে ভাবা। আওয়ামী লীগ যদি আসলে এতটাই সক্ষম হয় তাহলে নির্বাচিত সরকারেরও তো এই চ্যালেঞ্জগুলো থাকবে। অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে। এটা ভাবতে হবে, এটা মাথায় রাখতে হবে। যেহেতু 17.5 বছর অত্যাচার নির্যাতন জুলুম, এক রাষ্ট্রের টপ শেখ হাসিনার থেকে শুরু করে যে বক্তব্যগুলো দেখবেন এখন একটা পর আসে, সেখানে বিএনপির মতো দলকে ধ্বংস করা যায় না, আপনি আওয়ামী লীগকে ধ্বংস করে দিবেন। এটা বোকার রাজ্যে আছে যারা এটা ভাবে। তবে কি করা যায়, এই ফ্যাসিস্টকে মোকাবিলা করতে হলে 5ই আগস্ট বিপ্লবে যারা যেসব দল দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে রাজপথে কাঁধে কাঁধ মিলে ফ্যাসিস্টের বিরুদ্ধে যুদ্ধ করেছে দীর্ঘ 17 বছর, তাদের ঐক্যবদ্ধ হতে হবে, এর বিকল্প নাই। আর এদের মধ্যে ঐক্য বিনষ্ট হলে আমরা সাম্প্রতিক সময়ে যে অনৈক্য দেখছি, যে রাজনৈতিক দলগুলোর মাঝে যে দূরত্ব দেখছি, সেই দূরত্বের সুযোগকে আওয়ামী লীগ নেবার চেষ্টা করছে। এই দূরত্ব আওয়ামী লীগের পথকে সুগম করে দিবে ফিরে আসার। আমি বলে দিলাম, আমি কালকে টকশোতে বলেছি, আমি যুদ্ধের সময় আমার বয়স নাহলে আমি বুঝেছি, আমি বহুত মুক্তিযোদ্ধাকে দেখেছি রিক্সা চালায়, তরকারি বিক্রি করে আমার গ্রামের অরিজিনাল মুক্তিযোদ্ধা ভাতা পায়। আমি নাম বলেছি, ইসকান ভাই ভাতা পায়, তরকারি বিক্রি করে। আমি দীর্ঘ 9 বছর স্বৈরাচারের এরশাদ বিরোধী আন্দোলনে আমি একজন সম্মুখ সারির যোদ্ধা ছিলাম। আমি দেখেছি যে আমি দেখেছি জিয়া হলের ভিপি রফিক পঙ্গু হয়ে গেছে গুলি লেগে, ক্ষমতায় আসা পর তার স্ত্রী মন্ত্রীর বাড়ি সে বাড়ি থেকে সরকারি বাসা থেকে কাঁদতে বেরিয়ে হয়েছে। 5ই আগস্টের বিপ্লব শুরু হলো 5 তারিখ, শেষ হলো 5 তারিখে। দেখেন আপনি সেদিন গতকালকে যমুনা ঘেরাও করেছে তারা, পঙ্গু যারা এবং চিকিৎসার অভাবে তারা রাজপথে নেমেছে। আহতদের রাজপথে নামতে হলো কেন? এই তো হয়েছে। এই সরকার, এই অন্তর্বর্তীকারী সরকার, তাদের মাথায় আমি মনে করি যে ভূত চেপে বসেছে। এ থেকে বুমেরাং হয়ে যায় 5ই আগস্টের বিপ্লব। আমি বলে রাখলাম, কোন ভূত চেপে বসেছে? আমি এদের এই ক্ষমতার চেয়ার খুব খারাপ জিনিস। এটা খুবই খারাপ জিনিস। ক্ষমতা এমন জিনিস, টাকার চাহিদা শেষ হয় একটা পর্যায়ে, ক্ষমতার চাহিদা শেষ হয় না। এটা খুবই খারাপ জিনিস। এটাকে লালন পালন করে এটাকে দেশ সেবা করা সো টাফ। আপনি শেখ মুজিব বলেন, জিয়া রহমান বলেন, দুইজনে এদেশের মানুষের হাতে নিহত হয়েছে। দুইজন এদেশের জন্য তাদের অবদান আছে না? হয়েছে। খুব ওই ক্ষমতার মসনদে বসলে অনেক কিছুই পাওয়া যায়। শেখ হাসিনা এত পুরো প্রবীণ দলের একটা রাজনীতি প্রধান, তাকে দেশ থেকে শুধু সে নাই, সংসদ, ক্যাবিনেট, ইমাম, বাইতুল মুকররম ইমাম, কলেজের প্রিন্সিপাল, স্কুলের হেডমাস্টার, মাদ্রাসার প্রিন্সিপাল পালিয়ে যেতে হয়েছে। এটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে সবাইকে।
সবচেয়ে বড় কথা, কিন্তু রাজনৈতিক দলগুলো কতটা শিক্ষা দিচ্ছে মাসুদুর রহমান? আমরা গণঅভ্যুত্থানের 6 মাসের ব্যবধানে দেখছি সবাই যার যার স্বার্থের সমীকরণ নিয়ে ব্যস্ত। রাইট বলেছেন। এই 6 মাসের পরে সকলে জাতীয় স্বার্থকে উপেক্ষা করে যার যার দলীয় স্বার্থ, নতুন দল গঠনের মাধ্যমে মানুষের মধ্যে সন্দেহ। আমি আবার নতুন দলের ব্যাপারে আমি সুস্পষ্ট বলতে চাই, আমি তাদের সাধুবাদ জানাই। আপনি দেখবেন এই 14, 18 সর্বশেষ 24 আমি নির্বাচনে অংশগ্রহণ কোনো রাজনৈতিক দল করে নাই, সেরকম কোনো রাজনৈতিক দল। বাট এই নির্বাচনে কিছু নাটকীয় ঘটনা ঘটে, সেটাও ওই দেশে ঘটতে যাচ্ছে। এবং যে নাটক ঘটনা ঘটেছে, নাটক লেখা হয়েছে, মঞ্চস্থ আর হয়নি। যে দলগুলো 24-এর আগে হয়েছে, 14-এর 18-এর আগে কোথায় তারা? কোন নাটকীয় ঘটনাগুলো? না না, ইলেকশনকে কেন্দ্র করে দেখবেন কত কিছু ঘটনা ঘটে। অমুক রে ওই দলের থেকে নেয়, অমুক নতুন গল, অমুক কিংস পার্টি হয় না। কোথায় তারা? কোথায়? ও বলেন এই ইব্রাহিম সাহেব নিয়ে দল গঠন করলো, বিএমএ করলো, কোথায় তারা? এই এই এরা কোথায় হারিয়ে গেছে এরকম? না না, এই যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছে সেটি ছিল রাজনৈতিক সরকার। এবার আমরা ভিন্ন বাস্তবতা দেখব, সেটাই তো হওয়ার কথা ছিল, কারণ যেহেতু অন্তর্বর্তী সরকার অরাজনৈতিক সরকার, কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে, নির্বাচনী সমীকরণ অনেকটা একই রকম, এমনটি দাবি করছে মাশরুকুর রহমান। আপনি কি যুক্ত করবেন? এখনো এগুলি আসলে শেপ নেয় নাই। ছাত্ররা রাজনৈতিক দল করবে, এই মাসেই করবে বলেছে। আবার নানান ধরনের প্রশ্ন উঠেছে এবং উপদেষ্টারা বলেছে যে তারা যদি রাজনৈতিক দল করে তাহলে তারা পদত্যাগ করবে। তা আমাদের এখন দেখার অপেক্ষায় থাকতে হবে তারা কি ধরনের রাজনৈতিক দল গঠন করে, জনগণ কিভাবে সেটা ওয়েলকাম করে এবং নির্বাচনে সেটা কিভাবে প্রতিফলনটা ঘটে জনমতের, সেটাই আমরা অপেক্ষা করে দেখব। এর মধ্যে কিন্তু আপনি দেখবেন যে নতুন নতুন দল গঠিত হচ্ছে, ভেতরে ভেতরে মেরুকরণ হচ্ছে। একটা নতুন দল হলো, ফুলকপি প্রতীক পেল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, এই তো গতকাল না পরশু। আরও নতুন দল আমরা দেখব। ফলে শেষ পরীক্ষাটা কিন্তু নির্বাচনটা, এসিড টেস্টটা সেখানে হবে। প্রকৃত যদি ভোটাধিকার সবার নিশ্চিত হয় তাহলে জনগণ সেটা বেছে নেবে। আমরা দেখব যে ছাত্রদের প্রতি তাদের কতখানি আস্থা আছে, সেটা কিন্তু ভোটের মাধ্যমে প্রতিফলিত হবে। সুতরাং আমরা অপেক্ষা করি, দেখি কি হয়। আর এটা তো ঠিক যে একটা পরিবর্তন আনতে হবে রাজনীতিতে, না হলে কিন্তু এত মানুষের প্রাণ বলিদান সেটা কিন্তু ব্যর্থ হয়ে যাবে। এই যে সংস্কার বলেন, আপনি বলেন, একটা রিফর্ম এবং এই ধরনের স্বৈরাচার যেন ভবিষ্যতে আবার আমাদের কাঁধে সওয়ার না হতে পারে, সেটার জন্য যে এইরকম চেষ্টা এবং চেতনা, সেই স্পিরিটটাকে ধারণ করতে হবে, রাজনীতির ভাষাটাকে বদলাতে হবে। সেটা আমরা অপেক্ষা করব, আমরা দেখতে চাই রাজনীতির ভাষা বদলাবে কিভাবে। আমরা তো দেখছি যে এক ধরনের অনৈক্য রাজনৈতিক দলগুলোর মধ্যে, এক ধরনের মত পার্থক্য স্পষ্ট। সেই জায়গা থেকে এই অনৈক্যের দায় কার? না, একটা পর্যায়ে তো সেই অনৈক্য অনেকখানি দূর হতেই হবে, না হলে কিন্তু নির্বাচনটা হবে না। আপনি দেখেন সংস্কার কমিশনের রিপোর্ট কিন্তু এর মধ্যে কতগুলি দিয়েছে, আগামীকাল বা পরশু আর একটা দেবে, শিগগিরই দেবে, এই মাসের মধ্যে এটার ফয়সালা হয়ে যাবে। তারপর রাজনৈতিক দলগুলির সঙ্গে তারা বৈঠকে আসবে, সংলাপে যাবে, তাদের মতামত নেবে। তাদেরকে আস্থায় না নিলে তো এই সংস্কার অর্থহীন হয়ে যাবে। এই সমস্ত শ্রম, মেধা, অর্থ সব কিছু বিফলে যাবে যদি রাজনৈতিক দল, তো এটা বাস্তবায়নের দায়িত্বটা তাদের, নির্বাচিত সরকারের। তারা যদি সেটা অঙ্গীকার না করে তাহলে তো এই সরকারের চেষ্টাটা ব্যর্থ হয়ে যাবে। এবং একটা আমরা প্রবণতা দেখছি যে একটা লিঙ্গারিং করার জন্য, প্রলম্বিত করার জন্য একটা প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু বাঞ্ছনীয় নয়। বলছে যে সংস্কার চলতে হবে, সংস্কার কতদিন পর্যন্ত চলতে হবে সেটাও তো ডিফাইন করতে হবে এবং একটা রোডম্যাপ দিতে হবে রাজনৈতিক দলগুলিকে আস্থায় নিয়ে। একটা নির্বাচনী রোডম্যাপ পরিষ্কার দিতে হবে যে কবে নির্বাচনটা হবে। তখনই কিন্তু একটা ঐক্যের একটা ক্ষেত্র তৈরি হবে, একটা মতপার্থক্য থাকবে, তাদের মধ্যে ইন্টারেকশন হবে, তর্ক বিতর্ক হবে, তারপরে একটা পর্যায়ে নিশ্চয়ই পৌঁছাতে হবেই। কারণ এইটা একটা বড় চ্যালেঞ্জ, প্রত্যেকের জন্য চ্যালেঞ্জ। এটা কোনো একটা নির্দিষ্ট দলের জন্য নয়, পুরা জাতির জন্য এটা একটা চ্যালেঞ্জ। এবং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে যে সেই ক্ষেত্রটাকে সুস্থভাবে নিজেদের লোভ লালসা ত্যাগ করে, মোহ ত্যাগ করে সেটাকে সসম্মানে যেন তারা যেতে পারেন, সেই রাস্তাটাকে তৈরি করা। এবং কিন্তু জনাব হাসান হাফিজ, বর্তমান সময়ে আমরা সবচেয়ে বড় সংকট যেটি দেখছি যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তাহলে নির্বাচন কার অধীনে হবে, অন্তর্বর্তী সরকার না তত্ত্বাবধায়ক সরকার? সেই প্রশ্নটিও নিশ্চয়ই প্রাসঙ্গিক। সেই আলোচনায় ফিরতে চাই, একটা বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি।
বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব হাসান হাফিজ, যে প্রশ্নটি বিরতির আগে আপনার কাছে রেখেছিলাম, সরকারের নিরপেক্ষতা যখন প্রশ্নের মুখে, তখন নির্বাচন কার অধীনে হবে? নির্বাচন তো এই সরকারের অধীনেই হবে, তাই না? এখন 9 তারিখে তত্ত্বাবধায়কের ব্যাপারে রায় দেওয়ার কথা আছে, তখন হয়তো একটা পরিবর্তন হবে। কিন্তু আমরা তো চাই যে এই সরকারই একটা সুন্দর নির্বাচন উপহার দিয়ে যাবে, সসম্মানে তারা বিদায় নেবে এবং একটা নির্বাচিত সরকার আসবে। একটা আপনি এর মধ্যে দেখেন যে ভারতীয় সেনাবাহিনী প্রধানও কিন্তু পরিষ্কার বলেছে যে নির্বাচিত সরকার এলে কিন্তু এইসব সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তারা কিন্তু এইটা আপত্তিকর এই অর্থে যে এই সরকারকে তারা বাস্তবতাটাকে মেনে নিচ্ছে না। এখনো পর্যন্ত কিন্তু মানে তাদের বোধোদয়টা হয়নি, সেটা খুবই দুঃখজনক এবং অনভিপ্রেত এবং অগ্রহণযোগ্য। এখনো কিন্তু সীমান্তে রক্ত ঝরছে। আজকেও 4 জনকে ধরে নিয়ে গেছে বাংলাদেশের নাগরিক। তারা বড় বড় কথা বলছে যে সম্পর্ক উন্নয়ন হবে, কিন্তু ঠিক আছে, তারা বড় দেশ, আমরা ছোট দেশ। তো আমাদের সঙ্গে যদি বৈরিতা করে, শত্রুতা করে, তাহলে আমাদের ক্ষতি বেশি হবে, কিন্তু তাদেরও যে ক্ষতি হবে না তা নয়, তাদেরও তো ক্ষতি হবে, হচ্ছে তো অলরেডি। আপনি দেখেন চিকিৎসার ক্ষেত্রে মেডিকেলের আমাদের ভিসা দিচ্ছে না, নানান ক্ষেত্রে কিন্তু সমস্যা হচ্ছে। আপনি দেখেন পেঁয়াজ আমদানি আমরা বাইরে থেকে করব, অন্য দেশ থেকে আনবো। ভারতে সেই সাথে আমরা নানা ধরনের অপপ্রচারও দেখছি জনাব হাসান হাফিজ। সম্প্রতি আমি যদি একটা রিপোর্টের কথা বলি, সেনা প্রধানকে উৎখাতে ষড়যন্ত্র চলছে, এই ধরনের লেগেই আছে। সেটা কোনোভাবে গ্রহণযোগ্য না। তার মানে হলো তাদের মতলবটা খারাপ, পরিষ্কার কথা। তারা সৎ প্রতিবেশী সুলভ আচরণ করছে না। আন্তর্জাতিকভাবেও সেটা আমাদের তুলে ধরতে হবে যে এরা আমাদের সঙ্গে শয়তানি করছে এবং একের পর এক বন্ধু হারিয়েছে ভারত। আপনার আশেপাশে কারোর সঙ্গে কিন্তু তাদের সম্পর্ক ভালো নেই, একমাত্র বাংলাদেশই ছিল তথাকথিত স্বামী স্ত্রীর সম্পর্ক, যেটা খুবই আপত্তিকর। তো সেটার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি এখন, আমি সেইটা ব্যাখ্যা করলাম না। তো সেটাও অগ্রহণযোগ্য এবং এটার খেসারত ভারতকে দিতে হবে, পরিষ্কার কথা। সীমান্তে যে রক্ত ঝরছে, আমরা মেরুদণ্ড সোজা করে যদি দাঁড়াই, তাহলে সেখানেও আমরা কিন্তু এটার ফলটা পাবো। এর মধ্যে পেয়েছে ইতিমধ্যে। আপনি জানেন বিএসএফ বাংলাদেশের এই 55 বছরের ইতিহাসে এই প্রথম ক্ষমা চেয়েছে, তারপরেও কিন্তু তাদের নষ্টামি যায়নি, তারা সেটা করে চলেছে। তো আমাদেরকে সেইভাবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন থাকতে হবে, পরিষ্কার কথা। এখানে কোনো চয়েস নাই, আমাদের অপশন নাই এবং কোনো ডিভিয়েট করার কোনো সুযোগ নাই। এটা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর কাছে আমরা প্রত্যাশা করব, আমাদের সার্বভৌমত্ব তারা রক্ষা করবে, জীবন দিয়ে হলে রক্ষা করবে, সেটার জন্য তারা ওথবাউন্ড। তো আমরা সেটা আশা করব যে একটা সত্যিকারের সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক আমাদের মধ্যে হবে। আমাদের মুক্তিযুদ্ধে তারা সহায়তা করেছে, প্রাণ দিয়েছে, ঠিক আছে, মানি, আমরা কৃতজ্ঞ, কিন্তু তাই বলে আমাদের মাথা আমরা বিক্রি করে দিই নাই। আমরা বন্ধুত্ব চাই, সেটা সমতা, ন্যায্যতা, পারস্পরিক শ্রদ্ধাশীলতার ভিত্তিতে হতে হবে, পরিষ্কার কথা। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। জনাব বাশিকুর রহমান, তারেক রহমান যেমনটি বলেছেন, তরুণদের রাজনৈতিক দল গঠনের রাষ্ট্রীয় সহায়তা হবে হতাশাজনক। এই আশঙ্কা কেন আপনাদের তৈরি হচ্ছে? সেই সঙ্গে রাজনৈতিক বিশ্লেষকরা যেমনটি বলছে যে নতুন দল গঠন হলে রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণ হবে। দেখেন, আমি নতুন রাজনৈতিক দল হবে 5 আগস্ট বিপ্লবের পরে কথাটা খুব ভালোভাবে চাউর হয়েছে। অনেকের মতো আমি এদেরকে অগ্রিম স্বাগত জানাই। তবে আমি গতকালকে যেটা বলেছিলাম আজকে বলতে চাই, স্বাধীনতা যুদ্ধের সময় 69 গণঅভ্যুত্থানে আসম আব্দুর রাব, শাহজাহান সিরাজ, নূর আলম সিদ্দিকী, আব্দুল কুদ্দুস মাখন, কি মিয়া ভাই, ঠিক না? এরা দুর্দান্ত ক্ষমতার অধিকারী ছিল। শুধু তাই নয়, এদের রাজনৈতিক ইতিহাস ছিল এবং তারা স্বাধীনতার পর শেখ মুজিবের সাথে এদের দ্রুত হওয়ার পর একটা দল গঠন করেছে জাসদ, এদেশের তরুণ মেধাবী ছেলেদের নিয়ে। সেটা বেশি দূর এগুতে পারেনি। শুধু তাই নয়, এই 4 জনকে 4 খলিফা বলা হতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়নি, তাদের পুরানো ইতিহাস আছে, অভিজ্ঞতা ছিল। আর যারা এই সমন্বয়ক বলে, এদের কোনো পুরনো ইতিহাস নাই, কোনো রাজনৈতিক অভিজ্ঞতাও নাই, দল গঠন করা বা সংগঠনে কোনো বিশ্ববিদ্যালয়, কলেজ, কোনো বড় দায়িত্ব এরা পালন করে নাই। এরা যাতে দল গঠন করবে আমি স্বাগত জানাই, হারিয়ে না যায় ভবিষ্যতে, আমি আছি ওই সন্দিহানে, এবং সেটাই সম্ভাবনা। এদেশে
বহুত বড় বড় রাজনৈতিক দল, আওয়ামী লীগ ভেঙে মিজানুর রহমান চৌধুরী দল গঠন করেছিল, পারে নাই। বিএনপি কে মোবাইদুর রহমান দল গঠন করা সংগঠক, এরা পারে নাই। ওই জাসদ দুর্দান্ত শেখ মুজিবের গুম হারাম করে দিয়েছিল, আস্তে বিলীন হয়ে গিয়েছে। ছাত্ররা যেমনটা অভিযোগ করছে যে ছাত্রদের এই নতুন রাজনৈতিক দলের উত্থানকে আপনারা হুমকি হিসেবে দেখছেন, আসলেই কি তাই? আপনার ছাত্র বলতে কারা? ধরেন ছাত্র সংজ্ঞা কি? যারা স্কুল কলেজ প্রতিষ্ঠানে পড়ে। আমি ছাত্র রাজনীতি করেছি না, আমি বিশাল বিশ্ববিদ্যালয় কলেজের নেতৃত্ব দিয়েছি, ভোটে নির্বাচিত হয়েছি। আমি এদের বলি এরা আগামীতে কি হবে না হবে ওটা আমার দরকার নাই, এরা দল গঠন করে নির্বাচিত করুক, এদেশের জনগণ ভোট দিয়ে ক্ষমতা মনে হোক, তাতে আমার আপত্তি নেই। তারপর আমি সাধুবাদ জানাই। এরা প্রধানমন্ত্রী হোক, এই যে ছাত্ররা হয়েছে সিনিয়র স্টেট সেক্রেটারি জুনিয়র, আসমা আব্দুর ক্ষমতার ভাগ চায় নাই, মসনদে বসতে চায় নাই, এরা বসুক, সেখানে আমার আপত্তি নেই। কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে পৃষ্ঠপোষকতার দল গঠন করে জনগণের মনে প্রশ্ন দেখা দিতে পারে। সেই কারণে আমাদের মহাসচিব বলেছেন এই সরকার নিরপেক্ষতা হারালে আর কিছু থাকে না। 5 অগস্টের বিপ্লব বুমেরাং হয়ে যাবে, বুমেরাং হয়ে যাবে। সেখানে আমি প্রশ্ন রেখেছিলাম কেন আপনাদের মনে হচ্ছে যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তরুণরা রাজনৈতিক দল গঠন করছে? এইটা বিভিন্ন উপদেষ্টা এরা দেশ পরিচালনা কিংবা রাজনীতির অভিজ্ঞতা এদের নাই। দেশ পরিচালনা করতে অভিজ্ঞতা দরকার, একাডেমিক সার্টিফিকেট দরকার হয় না, পিএইচডি হওয়ার দরকার হয় না, এটা তো ভিন্ন জিনিস। জাতীয় নাগরিক কমিটি যেমনটি বলছে যে তরুণদের রাজনীতি অনেকেরই সহ্য হচ্ছে না, ব্যাপারটা কি? আমি আপনাকে বলি তরুণ তো এদেশের সকল অর্জনের সাথে ছাত্র তরুণরাই ভূমিকা পালন করেছে, করে নাই? কোনটা ছাত্রদের সাথে রয়েছে? কিন্তু তারা তো বলে নাই আমরা ক্ষমতা দখল করে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় বসবো। 69, 70, 71 জেতার পর কি বলেছে? এরশাদের পর যারা 90-এর আন্দোলন করছে, আমান, খোকন, আলম, হাবিবুর রহমান হাবিব বলছে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা কেউ বসছে? আমি বলি তারা 90 যারা আন্দোলন সংগ্রাম করে ছাত্ররা, তাদের ইতিহাস, পূর্বের ইতিহাস আছে, অভিজ্ঞতা রয়েছে, এদের তো কেউ নাই। তারা কি বলেছে? বলে নাই। আমি বলি কেন নিরপেক্ষতার প্রশ্ন আসলো? বিভিন্ন উপদেষ্টা এবং তাদের কথা চাল চলনে সেটাই প্রতীয়মান হয়। যদি সেটা হয় আমি দল গঠন হবে, আমার কোনো একাধিক দল গঠন হোক, কোনো আপত্তি নেই। বিএনপি এ ব্যাপারে ন্যূনতম বিটু সন্তুষ্ট নয়। বিএনপি দেশের জনগণের মণিকোঠায়। আর ভাই বিএনপি আওয়ামী লীগের শিকড়ে দেশের গ্রামগঞ্জে, যেটা বাস্তবতা স্বীকার করতে হবে। তো কি হবে তাতে? এই যে 17 বছর যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদের মধ্যে যদি অনৈক্য হয়, ফাটল হয়, ফ্যাসিস্ট আবার মাথাচাড়া দিয়ে বসবে। সুতরাং হাফিজ ভাই একজন প্রবীণ লোক, প্রেস ক্লাবে সব বলেছেন অতি সত্বর একটি নির্বাচন দিয়ে, আমি বলি না বিএনপির কাছে, যারা নির্বাচিত হবে জনগণের সংসদ সদস্য বলেন যারা জনগণ তাদের আগামী 5 বছর কে সেবা করবে, রাষ্ট্রের মালিক জনগণ, তাদের মালিকানা জনগণকে ফিরিয়ে দিতে হবে, তারা রাষ্ট্র পরিচালনা করবে। তাহলেই এই 5 অগস্টের বিপ্লবের সুফল কিছুটা হলেও পাবে। ভাই বলেছেন রাজনৈতিক দলে গুণগত পরিবর্তন, অবশ্যই গুণগত পরিবর্তন যদি না হয় টিকে থাকবে কেমনে? আমার বিএনপি, আমরা বর্তমান ছাত্ররা কি চায়, এদেশের অন্য ধর্মের মানুষ কি চায়, টুপি পরা মানুষ কি চায়, এদের চিন্তা চেতনাকে মাথায় রেখে যদি আমি কর্মসূচি না দেই, জনগণ আমাকে প্রত্যাখ্যান করবে না? অবশ্যই গুণগত পরিবর্তন। আজকে যেটা সংস্কার হবে, আগামী নির্বাচন আগে সেটার চেয়ে আরো বেটার জিনিস বের হতে পারে পৃথিবীতে, হবে না? চিকিৎসার শাস্ত্রে মাসে মাসে জার্নাল বের হয়, মাসে মাসে প্রমাণের জন্য ওটা ছিল না, এটা খাওয়া যাবে আগে, এখন বলছেন আরো খাওয়া যাবে। এটা হতে পারে, চলমান প্রক্রিয়া, এটা চলতেই থাকবে। তবে সব কিছুর পূর্বে এই যে ভাইদের গুণগত, এখানে নামেন, এখানে রিক্সাওয়ালা এই পান বিড়ি সিগারেট বিক্রি করে, ও রাজনৈতিক দলের গুণগত বিশ্বাস করে, ওটা অত বোঝে না। ও মনে করে আমি এটা সুষ্ঠু, আমি যে ভোট দেবো, চা বিক্রি করবো, আইসা আবার চা বিক্রি করবো, আমার রাস্তার উপরে চা বিক্রি করবো, কোনো রাজনৈতিক দলের কর্মী আমার থেকে চাঁদা না নেয়, পুলিশ যাতে চাঁদা নেয়, ও চাইটিয়া, ও এর বেশি কিছু বোঝে না। ওই রমনা পার্কে যারা ঘুরে বেড়ায়, পুরুষ বলেন মহিলা বলেন,
তারা রেমিটেন্স বোঝে না, তারা বোঝে আমি দ্রব্যমূল্য আমার ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে হবে, আমি একটা ভোট দেব, আমার ওই ভোটের সময় ও মনে করে আমি এই ভোটটা আমি গর্ববোধ করে সেই ভোটটা যাতে কেড়ে না নেয় সেই নিশ্চয়তা চায়, আগে দরকার সেইটা। এটা এর চেয়ে বড় প্রায়োরিটি নাই। এই সরকার সেদিকে যেতে হবে। যদি এই সরকারের মাথায় যদি দখলদারির কথা আপনি বলছিলেন, গুঞ্জন রয়েছে যে রাজনৈতিক দলগুলোই সেগুলো নিয়ন্ত্রণ করছে, বহুবার বলেছি সরকার এসে আসলে সেই ধারার পরিবর্তন কিভাবে ঘটাবে সেটিও নিশ্চিত করতে হবে। সেই আলোচনায় ফিরতে চাই, একটা বিরতির সময় হয়েছে। দর্শক, দেশপ্রতীকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি অতিথিদের কাছে। বাসুকুর রহমান, যে চাঁদাবাজি দখলদারির অভিযোগ আপনি নিজেই করছিলেন, অভিযোগ রয়েছে যে রাজনৈতিক দলগুলো একটা ভাগাভাগি করে চাঁদাবাজি দখলদারি নিয়ন্ত্রণ করছে। আমি সেটাই বলেছি যে এইটা জনগণ চায় না, রেমিটেন্স বোঝে না, কার সাথে বিদেশি কার সাথে কি সম্পর্ক প্রতিবেশী ওটা বোঝে না। এরা চায় চাঁদাবাজি না হোক, যেটা আমরা বারবার বলেছি। এই ফ্যাসিস্ট আমলে যশোরে যে তরকারিটা বিক্রি হয় সেটা বাই রোডে আসার সময় কত জায়গায় চাঁদাবাজি হয়, পুলিশের, রাজনীতিবিদদের, ট্রাফিকে চাঁদাবাজি। এখানে কারণ বাজারে নামার পর ওই যে বলতাম কুমড়া লিগ, লাউ লিগ, এই সব যাতে না হয়, জনগণ এটা চায়। এইটাই জনগণ। এখান থেকে বিচ্যুত হয়ে যারা হয় তারা আনপপুলার। আপনি স্বাধীনতা উত্তর অ্যানালাইসিস করেন রাজনীতিতে, তার এদের কথা চিন্তা না করতে অ্যানালাইসিস না করলে হয়। আর ওই যে আমার যাওয়ার আগে আমি কাজকর্ম খেতে কাজ করার পর গোসলটা করে ভোট দিতে যাবো, যাওয়ার আগে ভোট হয়ে গেছে, এটা জনগণ চায় না। একটা দলের যত বড় পতন হলো 6 মাস হয়ে গেছে, এই 6 মাসের মধ্যে আসলে এদিকে নজর দাও কিংবা চাঁদাবাজির দৃশ্যপট কেন বদলালো না? এটা এদিকে নজর দেওয়া উচিত ছিল। আমি বলি, যেমন আজকে প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা বাহিনীদের মিটিংয়ে বলেছেন যে কোনো বরদাস্ত করা হবে না। আজকে কি হলো, তিতুমির কলেজে 3 ঘন্টা রেল লাইন বন্ধ করে অচল করে দেওয়া হলো, সেটা করে দমন করা হলো না। উনি বলেছেন কোনো আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটে এমন কাজ বরদাস্ত করা হবে না। 3 ঘন্টা রেল পথ অবরোধ করে যাত্রীদের ভয়াবহ দুর্ভোগ হয়েছে। উনি কেন করেননি এটা? উনি এখন কোন রাজনৈতিক দল ক্ষমতায়, ডক্টর ইউনূসের ভোটের দরকার, আসিফ নজরুলের ভোটের দরকার, তুমি কেন শক্ত হতে পারছো না? কেন চাঁদাবাজি হবে? কারা হবে তারা? হু আর দেম? অ্যাকশন নাও। তুমি কেন অ্যাকশন না হলো? এই যে মধ্য সত্যভোগী যারা, কেন এই দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের মধ্যে আনা হলো না? অগস্ট বিপ্লব শুধু কোটার উপরে হয় নাই, শ্রমিকরা নামছে। আমি কষ্ট করে রাস্তার পারে আমি ডিম দিয়ে 1 বাটি ডাইল দিয়ে ভাত খাবো, সেই ডিমের দাম বৃদ্ধি হয়, সে মাঠে নামছে। ওই রিক্সাওয়ালা বলছে আমার থেকে ছাত্রলীগ যুবলীগ চাঁদাবাজি নয়, সে আন্দোলনে নামছে। আমি তো দেখেছি কোটা আন্দোলন কটা ছাত্রর কথাই হয় নাই। হ্যাঁ, নেতৃত্বে তারা সম্মুখ ভাগ্যে ছিল, তারা করেছে। তাদের 5 মাসে তাদের ভাগ্যের কি পরিবর্তন হয়েছে বলেন আপনি? ভোট ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। আপনার নিশ্চয়তা দিতে হবে আগামীতে ভোট সুস্থ হবে। বলেন কোন পদ্ধতি সেটা? সেদিকে এই 5-6 মাসে তার ইমপ্রুভ কি বলেন? মানুষের মধ্যে রাজনৈতিক দলের সন্দেহ সৃষ্টি হয়েছে, এতে লাভবান হবে কে জানেন? ফ্যাসিস্ট। রুখতে পারবেন না তো। এবার আওয়ামী লীগ যখন মাঠে নামবে রুখতে পারবেন না। কোথায় ভাইসে দেবে এই সমন্বয়করা? কাদের কারণে? এই 5 বিপ্লব যারা করেছে তাদের অনৈক্যের কারণে, এই সরকারের অনৈক্যের কারণে, এই সরকারের মতলববাজির কারণে। বললাম মতলববাজ কেন? এদের মাথায় একটা পোকা ঢুকছে। এখান থেকে আমি বলেছিলাম ইউনূস সাহেব বিশ্ব নন্দিত একজন নেতা। উনি শতাব্দীর পর শতাব্দী মানুষের হৃদয়ের মণিকোটে থাকতে পারত। দেশটাকে সেই যে ওরা চাওয়া পর কি হচ্ছে, 83 বছর বয়সে এক মানুষ বিশ্ব নন্দিত। দেখেন তো বাংলাদেশের ইতিহাস। উনি আল্লাহর ওহী হিসেবে আসছিল, জনগণ সেইভাবে অ্যাকসেপ্ট করেছিল। দেখেন তো সেই অবস্থা এখন আছেন কি? দেখেন, ভোট নেন তো, ভোট নেন কেন? তার জন্যে সকল মোহ আবেগকে উপেক্ষা করে ওনাকে সামনের দিকে এগিয়ে যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এখন একটা রাজনৈতিক দল ক্ষমতা, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে তাদের কাছে ক্ষমতা ছেড়ে
বিদেয় হওয়া উচিত। ধন্যবাদ জানাচ্ছি মাশিকুর রহমান। জনাব হাসান হাফিজ, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলছে অন্তর্বর্তী সরকারের হানিমুন পিরিয়ড শেষ হয়ে গেছে। সরকার যে বিপুল সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছিল তা অনেকটা কমতে শুরু করেছে। প্রতিষ্ঠানটি আরো বলছে সরকার রাজনৈতিক বিভেদ ঠেকাতে এবং প্রতিশ্রুত সংস্কার কার্যক্রম শেষ করতে এখন যথেষ্ট চাপের মধ্যে আছে। কথা তো ঠিকই, এটা বাইরে থেকে আমরা নিজেরাই তো বুঝতে পারছি। মূল জিনিস দুইটা, একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি আর একটা হলো নিত্যপণ্যের মূল্য। সেটা তো দুইটাতেই আমরা দেখছি যে এই সরকার সেই সাফল্যের পরিচয়টা দিতে পারে নাই যতটা আমরা প্রত্যাশা করেছিলাম। তো সেই দৃঢ়তার পরিচয় আমরা পাইনি, ফলে এই সংকটটা রয়ে গেছে। তাদের হাতে কিন্তু অনেক ক্ষমতা ছিল, ম্যান্ডেট ছিল, প্রত্যেকটা রাজনৈতিক দলের সমর্থন ছিল, সব মানুষের সমর্থন ছিল, কিন্তু তারা সেটাকে সেভাবে কাজে লাগাতে পারে নাই। তাদের অনভিজ্ঞতা, অপরিপক্কতা, বিচক্ষণতার অভাব, দূরদর্শিতার অভাব, তাদের সততা নিয়ে কেউ প্রশ্ন তুলছে না, তাদের দেশপ্রেম নিয়ে কেউ প্রশ্ন তুলছে না, কিন্তু তারা যে যোগ্যতার সঙ্গে এই কাজটা করতে পারছে না সেটাই আমাদের জন্য বেদনাদায়ক হচ্ছে এবং সবার জন্য। আজ দেশের আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এই বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির সুযোগ দেয়া যাবে না, এমনটি বলেছেন তিনি। কিন্তু আমরা সেগুলির অ্যাকশনটা সেভাবে দেখতে পাচ্ছি না, তাই না? এটা উনিও বলেছেন, আমিও ওনার সঙ্গে একমত। আমরা সেই দৃঢ়তাটা আমরা দেখতে পাচ্ছি না। আমরা চাইবো যে এটা দৃঢ়ভাবে কঠোর হাতে এগুলি দমন করা হবে। বিশৃঙ্খলা, অরাজকতা এবং অন্যায় অযৌক্তিক দাবি সেগুলি যেন কঠোরভাবে মোকাবেলা করা হয়, কারণ তাদের তো আর ভোটের ব্যাপার নাই, তাই না? জনদুর্ভোগকে কি দাবিয়াদের হাতিয়ার হিসেবে নিয়েছে আন্দোলনকারীরা? খুব মর্মান্তিক। এটা শতাব্দীর সমস্ত দাবি দেওয়া পুঞ্জীভূত, এটা একটা দাবির দেশ হয়ে দাঁড়িয়েছে, তাই না? কারো কোনো বিচার বিবেচনা নাই, মানে যৌক্তিকতার চিন্তা নাই, মানুষের কষ্টের কথা ভাবে না কেউ। ফলে যার যার গোষ্ঠীর স্বার্থ, দলীয় স্বার্থ, ছোট ছোট স্বার্থের কারণে দেশটাকে ধ্বংস করে দিতে চাচ্ছে। এটা কিন্তু উনি ঠিকই বলেছেন, ফ্যাসিস্ট কিন্তু আবার এটার মধ্যে দিয়ে ঢুকবে, কারণ এই অনৈক্যের ফাটলের সুযোগটা নিয়ে তারা কিন্তু মাথাচাড়া দেবে এবং আবার সেই রকম নৈরাজ্য সৃষ্টি করার জন্যে তারা তৎপর হয়ে উঠবে এবং মরিয়া হয়ে তারা, আমরা ইতিমধ্যে কিছু কিছু লক্ষণ দেখতেও পাচ্ছি। ফলে সেটা কিন্তু একটা আশঙ্কাজনক ব্যাপার, খুব গভীর উৎকণ্ঠার বিষয়। আসলে সরকার যদি এখন এই মুহূর্তে কঠোর হতে না পারে, তাহলে এই হানিমুন পিরিয়ড তো শেষ হয়েছেই, এখন তাদের ধিকৃত হয়ে যেন বিদায় নিতে না হয়, এটা কেউ চাইবে না। তারা যেন আনপপুলার হিসাবে এবং কোনো যেন ব্যর্থতা কলঙ্ক মাথায় নিয়ে, বোঝাটা মাথায় নিয়ে যেন বিদায় না হয়, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। তাদের এখনও সময় আছে যে দ্রুত একটা নির্বাচনী রোডম্যাপের দিকে দেশকে নিয়ে যাওয়া এবং সবাইকে আস্থায় নিয়ে, রাজনৈতিক দলগুলিকে আস্থায় নিয়ে একটা সুন্দর একটা জাতীয় মতৈক্য তৈরি করে এই সংকটগুলিকে মোকাবেলা করা। কারণ তারা এই 23 জন উপদেষ্টার পক্ষে সব কিছু সামাল দেওয়া সম্ভব হচ্ছে না, এটা দিনের আলোর মতো পরিষ্কার ব্যাপার। এটার জন্য ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ লাগে না। আমরা একটা সাধারণ মানুষকে আপনি জিজ্ঞেস করলেও তারা এই কথাগুলিই বলবে যে আমরা নিত্যপণ্যের আমাদের অস্বাভাবিক জিনিসপত্রের দাম, তারপরে আমরা নিরাপত্তা আমাদের নেই, চুরি ছিনতাই রাহাজানি, একটা আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটছে বিভিন্ন ক্ষেত্রে, দুর্বৃত্তায়ন বেড়েছে, ছিনতাই বেড়েছে, সেগুলি তো একটা গভীর উৎকণ্ঠার বিষয়। এগুলিকে অ্যাড্রেস করতে হবে, কঠিনভাবে অ্যাড্রেস করতে হবে, কারণ এই সরকারের তো হারানোর কিছু নাই। ফলে তারা যেই রকম কঠোর হওয়াটা দরকার ছিল তারা সেটা হতে পারেনি, এই কারণে জনদুর্ভোগটা তৈরি হচ্ছে। তো আমরা চাইবো যে সরকার যদি এগুলির থেকে শিক্ষা নিয়ে, এখনও সময় আছে, যদি আরও কঠোর হাতে এগুলি দমন করে এবং সব ব্যাপারেই কিন্তু রাজনৈতিক দলগুলিকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে, তাহলে কিন্তু সবাই মিলে একটা কালেকটিভ ডিসিশন নিলে একটা ভালো পথ বেরোবে, একটা কোনো না কোনো রাস্তা বেরোবে। আমরা হতাশাবাদী নই, আমরা আশাবাদী হতে চাই। আমরা প্রত্যাশা করতে চাই একটা সুন্দর সুস্থ সংস্কৃতি, গণতান্ত্রিক চর্চার একটা পরিস্থিতি তৈরি হবে। সেইটা যেহেতু ছাত্র জনতার যে প্রাণ বলিদান এবং দীর্ঘ সংগ্রাম, মানে রাজনৈতিক দলগুলির এত ত্যাগ তিতিক্ষা, গুম খুনের শিকার হয়েছে, তারা জেল জুলুমের শিকার হয়েছে, নজিরবিহীন, আমার দেশটাকে ধ্বংস করে দিয়েছে, সম্পদ পাচার হয়েছে, সেগুলির বিচারগুলি হতে হবে। যুগপৎ সংস্কারও চলতে থাকবে এবং নির্বাচনী প্রক্রিয়াও চলতে থাকবে। তো একটা পর্যায়ে গিয়ে থামতে হবে, একটা টাইম ফ্রেম দিতে হবে যে এই সময়ের মধ্যে আমরা নির্বাচন দেবো, পরিষ্কার। এটার মধ্যে কোনো রাগঢাকের ব্যাপার নাই, কোনো হাইপোথেটিক্যাল ব্যাপার এখন আর নাই। এখন একটা সময় এসে গেছে, সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে নির্বাচনের, সেই লক্ষ্যে কাজ করতে হবে সবাই মিলে, এটাই একমাত্র রাস্তা। মাশিকুর রহমান, নির্বাচনে কি সকল সমস্যার সমাধান করতে পারবে কিনা? আমি নির্বাচন সকল সমস্যার সমাধান করবে, নট দ্যাট, বাট একটু অনির্বাচিত সরকারের চেয়ে একটা নির্বাচিত সরকার অনেক গুণ পার ভালো। আমি যে কথা বলতে স্মরণ করতে চাই, মইউ আহমেদ অন 11-এর সময় আসার পর এদেশের
আমি তাকে সমর্থন না করতে পারি, 90% লোক তাকে সমর্থন করেছিল। তারা যে উদ্দেশ্য নিয়ে এসেছিল কথা বলে, শেষ সময়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কোথায় তারা? এই দেশের মাটি, তারা মারা গেলে এই দেশের এখানে জায়গা নেই তাদের। এই সরকার ভাবতে হবে তারা যেন সেই জায়গায় না যায়। ইতিমধ্যে আপনি খবর নেন, এই সরকারের জনপ্রিয়তা অনেক অংশে কমেছে। কি কারণে? বলবে অমুক দল অসহযোগিতা, তা নয়, তাকে সকল দল সহযোগিতা করার উদারতা হাত প্রসারিত করেছে, উনি সহযোগিতা নেন নেই। কারণ রাজনৈতিক দল ব্যতিরেকে রাষ্ট্র এখনো গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের বিকল্প নাই, রাজনীতির বিকল্প এখনো বের হয় নাই কি হবে। সুতরাং হ্যাঁ, সেখানে ভুল ত্রুটি থাকলে গুণগত মানের পরিবর্তন করতে হবে। এই সরকার আমি মনে করি অতি সত্বর ন্যূনতম সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে গিয়ে একটা রাজনৈতিক দলের কাছে যারা নির্বাচিত হবে, আমি বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো রাজনৈতিক দল জনগণের পছন্দ নাই, সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ইলেকশন করুক, তারা রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করুক। কিন্তু খন্দকার মাশরুকুর রহমান, যেমনটি শোনা যাচ্ছে যে এ মাসে দ্রুত নির্বাচনের দাবি আদায়ে বিএনপি মাঠে নামবে। বিএনপিকে আসলে আন্দোলনের সিদ্ধান্ত কেন নিতে হচ্ছে? আলোচনার মাধ্যমে কি সমাধানের ক্ষেত্রে পৌঁছানো যেত না? একটা রাজনৈতিক দলের কাজ কি? একটা রাজনৈতিক দল গঠন, এই যে যারা গঠন করবে, উদ্দেশ্য তাদের কি? জনগণের সেবা করা, জনগণের দাবি, জনগণের আকাঙ্ক্ষা, তার পাশে দাঁড়ানো, তাকে সমর্থন করা, জনগণের যৌক্তিক দাবির পাশে দাঁড়ানো। এটা এদেশের জনগণের ডিমান্ড, এখন ন্যাশন ডিমান্ড, এটা নির্বাচন। অবশ্যই বিএনপি সেখানে আমরা আন্দোলন করি নাই। জনাব হাসান হাফিজ, আপনাকে দর্শক এখানেই শেষ করছে দেশ প্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।